আমার খুব বিধ্বস্ত অবস্থা, দেখতেই পাচ্ছ। আমার বাড়িরও খুব বিধ্বস্ত অবস্থা, চারিদিকে সব ওলট পালট হয়ে গেছে। যেহেতু মিস্ত্রির কাজ করছে, অনেকদিন পর আবার ভিডিও করতে আসলাম। সবার ভিডিও দেখছি, হ্যাঁ তারাও এখন সবার ভিডিও দেখছি, কিন্তু রিপ্লাই করতে পারছি না। তো ভাবলাম আজকে ছোট করে একটা ভিডিও করি, যেহেতু অনেকদিন হয়ে গেল ভিডিও দেখছি না, আবার আমার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, ওই জন্য আবার ভাবলাম একটা ভিডিও দিই। তো এখন ওয়াইটির হট কন্টেন্ট ঘোড়া, ঘোড়ার সঙ্গে ঘোড়ার গাধার প্রেম, গাধার বিয়ে, গাধার বিবাহবার্ষিকী, হ্যাঁ এই তো চলছে। আর নানা রকম ভয়েস কল রেকর্ডিং শুনতে পাচ্ছি, আর মনে মনে ভাবছি যে যে এরপরেও তার লজ্জা হচ্ছে না, এরপরেও তার লজ্জা কিছুতেই হচ্ছে না। আজকে একটা ভিডিও দেখলাম, আজকে না কালকে একটা ভিডিও দেখলাম, সেখানে বলেছে যে সে কোনো মতেই ওয়াইটি ছাড়বে না। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি তাকে ওয়াইটি ছাড়া করার চেষ্টা করছে। সে নাকি কোনো মতেই ওয়াইটি ছাড়বে না, সে তার জায়গা ছাড়বে না। তার নাকি অনেক ক্যালমা, অনেক ক্ষমতা। এই অল্প কিছু সাবস্ক্রাইবার নিয়ে, এই ছোট্ট একটা চ্যানেল নিয়ে সে বহুত কিছু তীর মেরে ফেলেছে। এই সব নিয়ে নিজের প্রশংসা নিজেই করলো, নিজের পিঠ নিজেই চাপড়ে চলে গেল। এটা হলো একটা ঘটনা। আস্তে আস্তে বলবো সব। আজকে ওকে ওর ভাষা দিয়েই ওকে আমি আজকে অনেক কিছু বোঝাবো। তারপরেও শুনলাম যে একটা ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার বাবার রক্ত ফক্ত নিয়ে এই মানে পাপ করেছে, হ্যান ত্যান এইসব বিষয় নিয়েও কথা বলেছে। হ্যাঁ, সেই ক্রিয়েটার অবশ্যই আমার থেকে ভালো বলতে পারে, সে যথেষ্ট তাকে তার মতন করে তাকে দিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা খবর শুনলাম যে এই হিনালের সঙ্গে নাকি আর একটা ছোটো হিনাল যুক্ত হয়েছে, ভাইজি হিনাকে নাকি ভাসুরজি, যাই হোক সেও মানে একে সাপোর্ট করে ভিডিও করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেও ধুনে দিয়েছে। হ্যাঁ, ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যে এই ঘোড়া নোংরার সঙ্গে মিশবে, সে তো সেই নোংরাই হবে, সে নোংরাকেই সাপোর্ট করছে। সে নোংরা মেয়েটাকে যখন সাপোর্ট করছে, তার মানে সেও নোংরা, এই একটা ব্যাপার হলো। এবার আসি ভিডিওর মূল বক্তব্যে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, চলেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো মানে কি বলবো, লাথকা ভূত বাতসে নেই মানতা, বুঝতে পেরেছো? সে ওয়াইটি কোনো মতেই ছাড়বে না। তা আমরা মোটামুটি সবাই জানি যে তোর লাজ লজ্জা তো কিছু নেই। তোর যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো, তাহলে তুই ওই ভাগ্নের রক্ষিতা হয়ে থাকতি না। আবে তুই যে ভাগ্নের রক্ষিতা, তুই যে বুক চিতিয়ে স্বীকার করে যাচ্ছিস, তুই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মানে কি বলবো এরে তর্ক করে যাচ্ছিস। এখানেই বোঝা যাচ্ছে যে তোর আপব্রিঙ্গিং, তোর শিক্ষা, এবং তুই যে সহজে ওয়াইটি ছাড়ার মানুষ না, হ্যাঁ সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো ওয়াইটি তোকে ছাড়তে হবে না। তুই যদি ওয়াইটি ছেড়ে দিস, তাহলে তোকে জুতোল ঝাঁটা লাথি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে মারবে, তাই না? তো তুই রেডি, তুই তৈরি জুতো ঝাঁটা লাথি খাওয়ার জন্য, লাথ খাওয়ার জন্য তুই রেডি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মানে কি বলবো, আরও বেশি বেশি করে ঝুড়ি ঝুড়ি জুতো আর ঝুড়ি ঝুড়ি লাথি ঝাঁটা যেন তোকে মারে। আজকে যে নাকি এত বড় একটা কাণ্ড কারখানা করে নিয়েও নিজেকে মানে বুক, মানে কি বলবো, ওই যে ওই বুক তো না, ওই পিছন, হ্যাঁ কথায় কথায় বলে না যে হোগা নাকি ফোগা, যাই হোক এইসব ভাষা আমরা জানি না। যে হোগা নিয়ে নাকি দৌড়বে, একটা কি কথা বলছিল, কার যেন মৃত্যু কামড়া করছিল, আর এই বলছিল হোগা নিয়ে দৌড়ে, হোগা হোগা এই শুকনো হোগাই সে সবাইকে বিতরণ করে বেড়ায় বলেই তো আজকে সে ভাগনা রক্ষিতা হয়ে নামে পরিচিত। আমার খুব জানতে ইচ্ছা করে এই এই ভাগনা রক্ষিতার যে বর আছে, তার মানে সে এই শুকনো হোগা যে 12 জন এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, তা সেইটাকে সে কীভাবে ইউজ করে। সবাই বলে এই ঘোড়াকে নাকি সবাই ইউজ করেছে। তা ঘোড়া ইউজ করারই মাল। শোন ঘোড়া, তোর কপালে তুই এখানে লিখে দিবি ইউজ মি, যার যেরকম খুশি সে ওই হোগা চলে যাবে তোর, বুঝতে পেরেছিস তো? তারপরে এটা হলো কথা। এবার বলছে যে ঘোড়া বলছে যে তার বিশাল ক্ষমতা, অল্প কিছু সাবস্ক্রাইবার নিয়ে ছোট্ট একটা চ্যানেল নিয়ে সে ব্লগিং করছে, সে কন্ট্রোভার্সি করছে, সে ব্যবসা করছে, সে দোকান খুলেছে, সে সংসার সামলাচ্ছে, সে ভাগনার রক্ষিতা হয়ে রয়েছে, সে মানে ভেরু বরটাকেও সামলাচ্ছে। তার অনেক ক্যালমা, সে অনেক ক্যালমা। দেখ, তোর তো পিছটান নেই, তোর তো সংসার বলে তো কিছু নেই। তুই যা করছিস নিজের এন্টারটেনমেন্টের জন্য তুই করছিস। তুই প্রফেশনাল লাইফেও তুই যেটা করছিস তোর খুশির জন্য করছিস, আর পার্সোনাল লাইফেও তুই যা করছিস তোর খুশির জন্যই করছিস। তোর বরের টাকায় জল গরম হচ্ছে না, তোর বরের টাকায় বিছানা গরম হচ্ছে না, তার জন্য তুই কী করছিস, কন্ট্রোভার্সি করছিস, আর তোর বিছানা গরম করার জন্য তোর ভাগনাকে ডেকে নিয়ে আসছিস। তাহলে তুই সেখানে
অনেক কিছু তো করবি না। আর বাদ বাকি মানুষের কথা বললি না, বাদ বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দেখ সবার সংসার আছে, সবার বাড়িতে একটা করে বাচ্চা আছে। একটা বাচ্চার পেছনে কত সময় দিতে হয়, একটা বাচ্চার পেছনে মানে কি বলবো, তৈরি করতে গেলে, তার ভবিষ্যৎ তৈরি করতে গেলে মা বাবাদের এই দেখ কী অবস্থা আমাদের, দেখেছিস তো? মানে সাজগোজ সিঁদুর পরারও টাইম পাচ্ছি না, মানে এত কাজের চাপ। ভিডিও করা তো অনেক দূর কি বাদ, আমি জানি হয়তো ভিডিও করলে আমার রিচ বাড়বে, আমার একটা সময় গিয়ে আমি হয়তো একটা পেমেন্ট পাবো, কিন্তু তাও আমি করতে পারছি না। কারণ আমার এই পেমেন্টের থেকেও আমার বেশি জরুরি আমার সংসার, আমার বাচ্চা, আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ, আমি সেটা নিয়ে ভাবছি। কিন্তু তোর তো সেটা নেই, তোর তো বরের টাকায় জল গরম হচ্ছে না, বর তোর বিছানা গরম করতে পারছে না, তার জন্য তুই কী করছিস, মানুষ লোক হায়ার করে নিয়ে আসিস, ভাগনাকে হায়ার করে নিয়ে আসিস। তুই মানে কি বলবো, একদম মন থেকে, শরীর থেকে, একদম জি জান থেকে তুই ভাগনার রক্ষিতা হয়ে থাকার যে মনোভাবটা, সেটা তুই নিয়ে রেখে দিয়েছিস। তা সেইখানে দাঁড়িয়ে আমরা, আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের মতন সাধারণ ঘরের মানুষরা, যারা অল্পতেই খুশি, বর যেটুকুই আনুক সেটুকুতেই যারা আমরা খুশি, তারা কি করতে পারে বল? তারা তো লুজার হয়েই থাকতে পারে না। দেখ তোর মতন ক্যালমা হওয়ার ভাই দরকার নেই। সংসারে প্রচুর কাজ, ব্যবসা বাণিজ্য, ট্যালেন্ট আমরা কোথায় দেখে? আমরা আমাদের সংসারে দেখাই। সোশ্যাল মার্কেটে এসে আমাদের কেচ্ছাও বিক্রি করতে হয় না, সোশ্যাল মার্কেটে এসে আমাদেরকে করে কমেও খেতে হয় না। বুঝতে পেরেছিস তো? যাই হোক, এটা হলো ব্যাপার। তোর অনেক ক্যালমা, তুই তোর এই নোংরা ক্যালমা নিয়ে, তোর এই নির্লজ্জ ক্যালমা নিয়ে তুই হ্যাপি থাক, তুই এতেই মোবারক থাক। আর যে কী বলেছিস, কার মৃত্যু কামনা করেছিস, হ্যাঁ, আজকে যার মৃত্যু কামনা তুই করেছিস সেও তোকে বলেছে, ওই জন্যই হয়তো ভগবান তোকে, তোর বংশ বিস্তারের কোনো পথ রাখেনি। হ্যাঁ, যারা লোকের মৃত্যু কামনা করে তারা, জানিস তো, তারা কখনো, তারা জন্ম অন্তত মানে একটা প্রাণ সৃষ্টি করার ক্ষমতা সে রাখে না। বুঝতে পেরেছিস তো? তা ভগবান বুঝে শুনেই, যাকে যেটা দেয় বুঝে শুনেই দেয়। তো তোরও সেই একই দশা হয়েছে। এই জন্যেই তুই কী বলবো, নিঃসন্তান। কারণ তোর ভেতরে সেই মনুষ্যত্ব বোধটাই নেই। তুই মানুষের যখন মৃত্যু কামনা করতে পারিস, তাহলে তুই একটা প্রাণ যে সৃষ্টি করবি, সেই ক্ষমতাটা তোর ভগবান তো তোকে এই কারণেই তো দেয়নি, তাই না? যাই হোক, অত গুছিয়ে বলতে পারছি না, পিছ টান রয়েছে, পিছনে টান রয়েছে, ওই জন্য গুছিয়ে বলতে পারছি না কথাগুলো। তো যেটুকু বললাম, ভাগনারক্ষিতা হয়ে থাক তুই, তোর ব্যবসা, তোর বাণিজ্য নিয়ে তুই সুখে থাক। আর ওয়াইটি থেকে খবরদার যাস না। তুই যদি ওয়াইটি থেকে চলে যাস, তাহলে মানুষের এই যে ঝ্যাঁটা, জুতো, লাথি, কাকে মারবে বল? কাকে মারবে? তোকে মেরেই তো লোকে এই গায়ের জ্বালাটা মেটায়। তাহলে তুই রেডি থাক এসব খাওয়ার জন্য। আজকে আবার একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, সেখানে বলেছে যে কারোর মৃত্যু কামনা করেছে, তারপরে বলেছে সে যদি মরে যায় সে নাকি হোগা তুলে দৌড়বে। হোগা, 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 বুঝতে পেরেছো তো? আমি বলি কি, তোর ওই হোগাটা কতজনকে দিয়ে মানে ঠিক ঠিক আছে, যাক, একটা খিস্তিবাজ মহিলা, হ্যাঁ, তারপরে একটা হেডফোন ছিঁড়েছে, সেই হেডফোনের নিচে একটা মেসেজ করলাম যে একটা খিস্তি আর কি, মানে একটা খিস্তিবাজ মেয়ে ছেলে, মুখে সবসময় রেড লাইট এরিয়াদের মেয়েদের মতন সবসময় খিস্তি মারে। আর চেহারা তো বাপরে বাপ, যার চেহারার কন্ডিশন দেখলাম, ওই যে ডবল ইঞ্জিন, দুবার করে খেতে খেতে ওই গাধা চুষে খেয়ে নিয়েছে পুরো একদম। বুঝতে পেরেছিস তো? এই ভাগনা ভাতারি, ভাগনার রক্ষিতা, এই যে বলছি ভাগনার রক্ষিতাকে বলছি, তুই যে খিস্তি মারিস, এত খিস্তি মারিস, তারপরে ওই ভাগনা তোর সংস্পর্শে তোরকে কি করে মানে ওই ইঁটুকুলুকুলু তোরা করতে পারিস, আমি শুধু সেটাই ভাবি। মানে সেই ছেলেটার পারবারিশ কত নোংরা, তার বাবা মার শিক্ষা কত নোংরা, মানে কি বলবো, সে তো পুরো একদম রন্ধে রন্ধে, গন্ধে গন্ধে বোঝা যাচ্ছে। এদের ধমনীতে ধমনীতে খিস্তি, এদের রক্তে রক্তে হলো নোংরামি, হ্যাঁ, আর মামিকে রক্ষিতা করে রাখা এদের হলো কালচার। ঠিক আছে, তোরা তো কি বলবো, ওই হোকা তুল্লা মারছিস, তারপর ওইটুকু বাচ্চা মেয়ে ভাগ্নি, যার এখন পড়াশোনা করার বয়স, তার ভবিষ্যৎটা কেন নষ্ট করছিস জেনে শুনে? তোর বর কি জানে যে তুই তোর ভাগ্নিরও জীবনটাকে শেষ করছিস? সে এইটুকু বয়সে প্রেম করে, তার এখন ভালো মন্দ বিচার করার জ্ঞান আছে? হ্যাঁ, যার দাদা মামির সাথে সম্পর্ক রাখে, তারও ভালো মন্দের বিচারের জ্ঞান নেই, মান সম্মানেরও জ্ঞান নেই। ঠাকুমা মানে নিজের ছেলের বউ, হ্যাঁ, আর এদিকে হলো কি বলবো, সম্পর্ক হচ্ছে ভাগ্নে, তাহলে শ্বশুর শাশুড়ি হয়ে গেল এখন দিদিমা শাশুড়ি, আর হলো দাদু শ্বশুর। টিপিক্যাল সম্পর্ক ভাই, এইরকম সম্পর্ক বহন করে নিয়ে যাচ্ছিস তুই।
তুই যে বলেছিস না তোর বিশাল ক্যালি, তুই প্রফেশনাল লাইফেও তুই অনেক কিছু করে দেখাচ্ছিস, পার্সোনাল লাইফেও তুই ডবল ইঞ্জিন, তুই দুবার করে খেতে খেতে তোর চেহারায় পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে সে তোকে দুজন মিলে কিভাবে রক্তচোষার মতো চুষছে। তা তুই এই নির্লজ্জ মুখটা নিয়ে না তারপরেও আসছিস ভিডিও করতে, আবার বড়াই করে বলছিস, দাবি করছিস যে তুই নাকি ওয়াইটি ছেড়ে কোনোদিন যাবি না, যাস না, বুঝতে পেরেছিস তো? দেখ, কিছু মানুষ বাড়িতে, এই যে তোদের যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, খাবার সম্পর্ক, শো আপ করিস তোদের সম্পর্কটা নিয়ে, যে খেতে বসে বরকে খাইয়ে দিল, বর আবার তোকে খাইয়ে দিল। তোদের ভাই অনেক অঢেল সময়, আমাদের বাবা অত সময় নেই। একবার ছেলে আসে খেতে দাও, একবার মেয়েকে খাইয়ে দাও, একবার বরকে ভাত হয়তো বেড়ে দিয়ে দৌড় মেরে চলে গেলাম আরেকটা কাজে, বরকে বললাম জলের বোতল সামনে বসিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। তোর ভাই অনেক সময়, তোদের ওইসব নটাঙ্কি করার সময় আছে, আর কিছু মানুষের ওসব দেখারও সময় আছে, আমাদের নেই। তুই কি বুঝবি যে এই যে বললি না তুই, ওই যে সোনালী গুপ্তাকেই মনে হয় কথাটা শোনালি, যে কি বাচ্চাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এটাই স্বাভাবিক। স্বামীরা সারাদিন কাজে থাকে, বাচ্চারা বাড়িতে থেকে যদি কোনো অন্যায় করে বা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাবা সারাদিন পর বাড়ি এসে যদি দেখে বাচ্চা মোবাইলে বসে আছে বা পড়াশোনা করছে না, তখন ওদের কি মনে হয় বলতো? মানে সারাদিনই মনে হয় বাচ্চা মানে ওইভাবেই মোবাইল নিয়ে পড়ে আছে। তখন ওরা কি করে? মায়ের সাথে ঝগড়া করে, বউয়ের সাথে ঝগড়া করে। এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার, আমাদের সাথেও সেটা হয়। মেয়ে হয়তো পড়া হয়ে গেল, বর এমন সময় বাড়ি ঢুকলো, দেখলো মেয়ের হাতে মোবাইল, তখন হয়তো সেই জিজ্ঞেস করবে ও পড়তে বসেছিল, ও পড়তে গেছিলো, স্কুলে গেছিলো, এই করেছে, ও সেই করেছে। যদি বলি না আজকে এটা হয়নি, আজকেও পড়তে যায়নি, বা এই তো আজকে বেশিক্ষণ পড়েনি, ওই শুরু হয়ে গেল, তুমি নষ্ট করছো মেয়েকে, তুমি এই করছো, তুমি মেয়ের ভবিষ্যৎ খাবা, এই বয়সে মোবাইল দিয়ে দিচ্ছ। এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। যাদের সংসারে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিমুটি এটা হয়, এটা লাগতেই থাকে, এটা হতেই থাকে। তোদের মধ্যে হয় না কেন? সেটাই মানে অস্বাভাবিক একটা ব্যাপার। তোদের মধ্যে সবসময় এরকম মাখো ভাব, সবসময় এরকম রোমান্টিক ভাব, এটাকে খুব অবাস্তব বলে মনে হয়, স্বাভাবিক বলে মনে হয় না। কারণ ঝগড়া অশান্তি খুঁটিনাটি হবেই স্বামীর সঙ্গে, সংসার নিয়ে হবে, ছেলে মেয়ে নিয়ে হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সংসারে আমি আশেপাশে তো এটাই দেখেছি, যে মনোমালিন্য, রাগারাগি হচ্ছে, আবার ঘুরিয়ে পরে এসে আবার আদর করছে, আবার ডাকছে, আবার একসঙ্গে বসে এক টেবিলে বসে ভাত খাচ্ছে, এটা খুব ন্যাচারাল। কিন্তু তোদের মধ্যে সেই মানে অস্বাভাবিক একটা, সবসময় একটা রোমান্টিক, সবসময় একটা মানে মাখো নষ্টি একটা ভাব। এটা কি করে হয়? কারণ তোদের মধ্যে মানে সেই মানুষটাই নেই, তো সেই তৃতীয় পার্সেন্টটাই তো নেই, যে যাকে নিয়ে তোর বর তোকে শাসন করবে। শাসন তো দূরে থাক, যদি তোর বরে তুই শাসন শুনতি, তাহলে আর কি ওই ছেলের বয়সী ভাগ্নের সঙ্গে ওই বিছানা গরম করতে পারতি, ভাগ্নার রক্ষিতা হয়ে থাকতে পারতি। তোর বর একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, চোখের সামনে একই ঘরে একই বিছানায় কখনো মামা কখনো ভাগ্নের সঙ্গে তার বউ নোংরামি করছে, সেটাকে যে মেনে নেয়, সে তো এইসব নষ্টি ফষ্টি করবেই, কারণ সে দুর্বল, তার টাকায় জল গরম হয় না, তার দ্বারাই বিছানা গরম হয় না, তাহলে সে কি করবে? সমাজের জন্য, মানে সমাজ থুতু দেবে, সেই বউ চলে গেলে, যে বউ ছেড়ে চলে গেছে, বউ অন্যের সাথে পালিয়ে গেছে, ওই যে সমাজের থুতুর ভয়ে তোকে না গিলতে পারছে না উগলাতে পারছে, আজকে আমাদের মতন স্বামীরা যদি হতো, কবে এক লাথি মেরে বাড়ি থেকে বার করে দিত, একদম পুরো বার করে দিত। সত্যি, এটা পুরো বাস্তব কথা। কারণ আমি আজকে 28 বছর, 26 বছর, আজকে আমার 26 বছর বিয়ে হয়েছে। আমার বরের সঙ্গে ঝগড়াটাই আমার বেশি হয়েছে, ভালোবাসা তো অনেক দূর কি বাদ। তাই বলে কি আমরা ভালোবাসা আমাদের মধ্যে নেই? তার মধ্যেও তো আমাদের দুটো বাচ্চা হয়ে গেছে, এক ছেলে এক মেয়ে আমাদের হয়ে গেছে। তার মধ্যেও আমরা দুজন যখন ফ্যামিলি ভবিষ্যৎ প্ল্যান করি, তখন কিন্তু এক জায়গাতে বসেই করি। একটা টাকা কোথায় ইনভেস্ট করব, কোথায় ডিপোজিট করব, কোথায় ফিক্সড করব, এগুলো আমাদের মধ্যে আলোচনা হয়। এটা একটা খুব স্বাভাবিক। যেমন ঝগড়া হবে, তেমন আবার সংসার দুজনা মিলে সংসারটাকে খুঁটির মতন মানে ধরে রেখে দিয়েছে। ঝগড়া কি আমাদের মধ্যে হয় না? রিম্পা জানে আমার সাথে কি পরিমাণে আমার বরের ঝগড়া হয়। কিন্তু তবুও কখনো ভাবিনি যে বরকে ছেড়ে বেরিয়ে যাব, বা একই ঘরে একই বিছানায় বরের সঙ্গে থাকবো, আবার বরের সঙ্গে অশান্তি ঝামেলা হয়েছে বলে অন্যকে ডেকে নিয়ে এসে বিছানা গরম করব। ভাই, এরকম ধরনের মনোবৃত্তি, মানসিকতা কোনোদিনই নেই। কারণ আমার বাপের বাড়িতেও আমরা খুব মানে কি বলবো, মানে খুব সাধারণ ঘরের আমরা মানুষ। আমাদের হয়তো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু ব্যাংকে আমাদের জমা আছে ভাই মান সম্মান, প্রচুর পরিমাণে মান সম্মান আমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে গেছে আমার বাবা। একটা সম্মান, একটা অমুক বাড়ির মেয়ে, আমরা হলাম সাহা বাড়ির মেয়ে। আমাদের একটা মানে শ্বশুর বাড়িতেও সাহা, বাপের বাড়িতেও সাহা, মানে বাপের বাড়ি পাড়া হলেও আমরা সাহা বাড়ির মেয়ে, আবার শ্বশুর বাড়িতেও আমরা সাহা বাড়ির বউ। আমাদের একটা সম্মানই আলাদা। আমাদের আজ পর্যন্ত না কেউ কোনোদিন ব্যাড টাচ করেছে, না কোনো একটা খারাপ কথা বলেছে, কেউ না।
আশেপাশের কেউ আমাদের আজ পর্যন্ত কোনো দিন কোনো খারাপ কথা বলেনি, কোনো খারাপ ইঙ্গিত করেনি, কোনো দিন কোনো কেউ আমাদের টাচ, ব্যাড টাচ কি গুড টাচ, কোনো টাচ করারই সাহস পাইনি। আমার তো মুখ দেখলেই অনেকে 7 হাত দূরে থাকে। আর আমি এত ডেসপারেট, আমি এত মানে কী বলবো, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমার এলাকার লোকেরা জানে যে আমি স্পষ্ট কথা বলতে আমি কত ভালোবাসি। আমি হয়তো বলি না, আমি হয়তো পার্টিও করি না, বা আমি কিন্তু মানে একটা এমএলএর সাথে কথা বলতে, মানে উচিত কথা বলতে আমাকে কেউ মানে ঠেকাতে পারেনি, বা কোনো প্রধান এসেও বা চেয়ারম্যান এসেও যে আমার তার সামনে দাঁড়িয়ে আমি দুটো মাথা উঁচু করে কথা বলবো, লজিক্যাল কথা বলবো, ন্যায় কথা বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, এটা এটা আমি করি, আমি কাউকে ভয় পাই না। তো সেখানে দাঁড়িয়ে তুই তোর ওই 4টে দেয়ালের মধ্যে তুই যা নোংরামি করছিস, আবার সেটাকে বড়াই করে বলছিস আমি তো সেটা দেখাইনি, দেখাসনি, কিন্তু তুই বিষয়টাকে স্প্রেড করেছিস যে সবার কাছে তোর এই কী বলবো নষ্টি ফষ্টি আর ওই তোর ওই নাঙ্গিপানা সবার কাছে তুই গল্প করে রেখেছিস। সেইগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যানেলে ভয়েস রেকর্ডিং, ভিডিও, ছবি সব কিছু কী হচ্ছে, সবাই দেখিয়ে বেড়াচ্ছে। তুই কিন্তু আটকাতেও পারছিস না, এবং তুই অস্বীকারও করছিস না যে তুই এগুলো করিস। বুঝতে পেরেছিস তো? তো সেখানে দাঁড়িয়ে তুই আবার ওই মুখটা নিয়ে লজ্জর মতন তুই আসিস না। তুই নিজের সম্মানের কথা ভাবিস না, তোর ওই ভেড়া বট্টার কথা ভাবিস সম্মানের কথা, না তুই শ্বশুরবাড়ির সম্মানের কথা ভাবিস, না তুই ননদের সম্মানের কথা ভাবিস, ননদের ছেলের ভবিষ্যতের কথা ভাবিস, তুই কারোর কথা ভাবিস না। তুই একটা স্বার্থপর, সেলফিশ, একটা কী বলবো, তুই একটা মানে কী বলবো নরকের কীট। তুই একটা অসুর বংশের, মানে অসুররা যেরকম হয়, রাক্ষস যেরকম হয়, ঠিক তুই সেরকম। মানে নিজের আখেরটা গোছাতে পারলেই তুই বাঁচিস। তোর বরের টাকায় জল গরম হচ্ছে না, তুই ওয়াইটিতে বসে পড়লি, অন্যের সংসারের, অন্যের মানে একটা পঙ্গু ছেলের কোলে বসে দোল খেয়ে তুই পয়সা ইনকাম করতে বসে পড়লি। যে একটা পঙ্গু ছেলের কোলে বসে তুই দেখবি যে তার দাঁড়ায় কি দাঁড়ায় না, মানে তুই সেখানেও তুই পয়সা ইনকাম করার জন্য এই ধরনের নিচে নেমে তুই এই কথাগুলো বলতে পারিস। তুই অন্যের বাড়ির বউকে নোংরা, অন্যের বাড়ির বউকে যৌবনের এডিট, এইসব নোংরা ওয়াইটিটাকে নোংরা তুই করেছিস। আমি প্রথম সব মানে কী বলবো, তোর আগে আমার আশা, কিন্তু আমি তোদের মতো নোংরামি করতে পারিনি বলে চ্যানেলটা দাঁড় করাতে পারিনি। বুঝতে পেরেছিস তো? তো প্রথম থেকে আমি দেখেছি যে কন্ট্রোভার্সি করেছে, সবাই করেছে, কিন্তু কেউ নোংরামি করেনি। আর তুই যা করেছিস নোংরামি, কখনো কাউকে শ্বশুরের সঙ্গে, কখনো কাউকে ভাসুরের সঙ্গে, কখনো কাউকে মানে একটা বয়স্ক মহিলাকে কোনো বাচ্চা ছেলের সাথে জড়িয়ে তুই ভিডিও করেছিস। মানে তোর বর তোর মানে ইচ্ছা পূরণ করতে পারতো না, তোর বরের টাকায় তোর জল গরম হতো না, বরের টাকায় তুই ঠিক মতন খেতে পারতি না, তার জন্য তুই কী করেছিলি, সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছিলি তোর ইনকামের রাস্তা করার জন্য। মানে একটা মেয়েকে ছিঁড়ে কেটে চুষে, রক্ত চুষে যেভাবে ইনকাম করা যায় তুই ঠিক সেইভাবে ইনকাম করেছিস। তারপরেও তুই ভিক্ষা করেছিস তোর বরের টাকায় জল গরম হয় না বলে, তারপরেও তুই ভিক্ষা করে কী করেছিস, ফোন কিনেছিস, ফলস চুল কিনেছিস 13,000 টাকা দিয়ে। তুই কতটা নির্লজ্জ তুই ভাব। তারপরে তুই দেখলি যে বরের টাকায় জল গরম হচ্ছে না বলে নিজের টাকা ইনকামের একটা পথ বেছে নিলি সোশ্যাল মিডিয়াটাকে নোংরামি করে, মুখের দ্বারা প্রত্যেকটা মহিলার জামা কাপড় খুলে, রক্ত চুষে, ছিঁড়ে কেটে নোংরামি করে টাকা ইনকাম করলি। তারপরে তো তোর মনে হলো যে বর তো আমার বিছানাও গরম করতে পারছে না, বিছানা গরম করার জন্য তো একটা লোকের প্রয়োজন হয়। তখন তুই কী করলি, কাকে করলি বলিকা বাকড়া? হ্যাঁ, ওই যে তোর ননদের ছেলেকে, ননদের ছেলে মানে কি হয়, একটা সন্তান সমতুল্য হয়। তুই তার সঙ্গে কী করলি, হ্যাঁ, 12 হাতারিগিরি শুরু করে দিলি। প্রথমে চান্স দিয়েছিলি বান্ধবীর ছেলেকে, বান্ধবীর ছেলে মুখে এক ঝাড়া লাথি মেরেছে। তোর চরিত্র ওরা ভালোভাবে বুঝতে পেরেছে যে ননদের ছেলেকে ছাড়ে না, সে বান্ধবীর ছেলেকে থরিই ছাড়বে। কচি মাথা খাওয়া তোর অভ্যাস। তোর বাবা মায়েরও তোদেরকে ঠিক এইভাবেই শিক্ষা দিয়েছে, যে তোর বাবা মাও জানতো যে তোদের শরীরে কত গরম, কত উত্তেজনা। বুঝতে পেরেছিস তো? ওই যে হোগা শুকনো হোগা তোর মানে যেখানেই পারবি সেখানেই পেতে দিবি। দুবার যে খেপ খাস তোর চেহারাতেই সেটা বোঝা যাচ্ছে যে তুই ডবল ইঞ্জিন। তো যাই হোক, এগুলো তোর নির্লজ্জতা, তোর আপব্রিঙ্গিং, তোর বাবা মার কোনো শিক্ষা নেই। আর তুই বসে পড়েছিস লোককে গালাগাল দিতে। তুই লোককে গালাগাল দিবি আর লোকে তোকে ছেড়ে দেবে তোকে। তোর একবারও মনে হলো না যে আমার ননদের ছেলের সঙ্গে আমি যে বিছানা গরম করছি, ননদের ছেলের সঙ্গে আমি এটা করছি সেটা করছি, তাহলে একদিন যদি ননদ জানতে পারে, দাঁড়াতে পারবি ননদের মুখে সামনাসামনি? পরের কথা নাই, ছেড়েই দিলাম, তোর বর ভেড়া একখানা, তোর বর এঁঠো মাল খেতে ভালোবাসে। তুই এঁঠো জিনিস, তো এঁঠো পাত থালা চাটে, তোকে এঁঠো করে কেউ চলে যায়? মানে এঁঠো থালায় ভাত দিলে, কুকুরে এসে ভাত খেলে সেই কুকুরের এঁঠো থালাটা তোর বর হলো চাটে। বুঝতে পেরেছিস তো? তাহলে সেইখানে দাঁড়িয়ে তুই কী করে মানে মুখ দেখাস ওই ফ্যামিলিতে?
কী করে মুখ দেখাস? তোর শ্বশুর শাশুড়ি তোর সম্পর্কে যখন জানবে, তোর ননাস নন্দা এরা নিশ্চয়ই জানে, কী করে দাঁড়াস ওদের সামনে? তারপরেও আবার ওইটুকু মেয়েটাকেও নষ্ট করছিস। তুই মেয়ে নামে একটা কলঙ্ক, তুই নারী নামে একটা কলঙ্ক, বুঝতে পেরেছিস তো? তুই নারী নামে একটা কলঙ্ক। খিস্তি, বাপরে বাপ, মুখে এত খিস্তি, এত খিস্তি। তুই না একটা শিক্ষিত মেয়ে, একটা স্কুল মাস্টারের ছেলের বউ, আর হাট স্কুল মাস্টারের ছেলের বউ, একটা জঘন্য, একটা জঘন্য পারিবারিক, মানে এরকমই মনে হয় তাদের ইয়ে। একটা মেয়ে, মানে বোনরাও তো ভালো না, কেউ বার ডান্সার, কেউ নিক্কার পরে নেশা করে, নেশাখোর, নিজে শালা নেশাওয়ালি, মদ খেয়ে খায়, আবার লোককে খাওয়ায়, সেই বমি আবার কাচায়, মানে যা তা জঘন্য, তুই একটা জঘন্য। এরপরেও আবার বড় মুখ নিয়ে কথা বলতে আসিস। আবে ভাগনা রক্ষিতা, তুই তোর মুখে এসব মানায় না, বুঝতে পেরেছিস তো? পাপ করছিস, পাপ, ভগবানকে ভয় পা। সব কিছুর একটা শেষ আছে। কেয়াকে দেখতে পাচ্ছিস? কেয়ার অবস্থা কি হয়েছে? কেয়াকে দেখতে পাচ্ছিস? একদিন কেয়ার থেকেও খারাপ অবস্থা তোর হবে, একদিন কেয়ার থেকেও তোর অবস্থা খুব খারাপ হবে। তোর পরের অবস্থা তো আরও খারাপ হবে। যে অন্যায় করে আর যে অন্যায়কে সহ্য করে সমান অপরাধী, সমান অপরাধী। এই ভেড়াটা ওই চাটা পাত চেটে খায়, চাটা পাত চেটে খায়। ছি ছি, নির্লজ্জ বেহায়া। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবার আসবো নেক্সট ভিডিওতে। আবার কবে ভিডিও দেবো বলতে পারবো না, আমার অবস্থা বিধ্বস্ত, আমার সিঁদুর পরারও টাইম নেই আমার বাড়িতে, এরকম অবস্থা। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাকে বারান্দাটা দেখাই, সিমেন্টের বস্তায় আমার দরজা অর্ধেক ঢেকে গেছে। হ্যাঁ, ভীষণ উঠোনে, কালকে যদি পারি ভিডিও করে দেখাবো, গত্ত গত্ত গত্ত, কলম উঠছে, চেম্বার হচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, আমার কথা বলে লাভ নেই এখানে, এখানে। তো চলো বন্ধুরা, কেউ যদি হোগা নেহি তুলে দৌড়ায়, তাহলে তো আমরা তো বলবই, আমরা তো এখানে বলবই। টাটা, চলো। এত নোংরা বিষয় নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে না। আবার আসবো, আবার ধুয়ে দিয়ে চলে যাবো সাফ সোডা দিয়ে।